পেখম রেডিও কলকাতা। পেতে রেখো দুই কান, তোমার মন তুমি দিও, জুড়াতে মনো প্রাণ এসে গেল পেখম রেডিও। কবিতা কথায় গানে সংলাপী মায়া টানে সকলের আদরণীয় পেখম রেডিও। পেখম রেডিও, পেখম রেডিও। নমস্কার, পেখম রেডিও কলকাতা স্বাগত জানাচ্ছে আপনাকে। পেখম রেডিও মানেই কবিতা, আবৃত্তি, গান, বাজনা, নাটক, গল্প পাঠ, বিষয়ভিত্তিক আলোচনা, বেড়ানোর হদিশ, ছোটদের অনুষ্ঠান, এই সব নিয়ে সম্পূর্ণ পারিবারিক মনোরঞ্জন। পেখম রেডিও। নমস্কার, আমি সুমা। পেখম রেডিওয় আপনাদের সকলকে স্বাগত। শ্রোতা বন্ধুরা, ভিন্ন ভিন্ন মননশীল অনুষ্ঠান নিয়ে প্রতিদিনই পেখম রেডিও হাজির হয় আপনাদের কাছে, যা আমাদের মন ও মননকে সমৃদ্ধ করে। সাপ্তাহিক আলোচনাধর্মী বিষয়মুখী আলোকপাত অনুষ্ঠানে আজ আমাদের সঙ্গে আছেন স্বনামধন্য বাচিক শিল্পী, নাট্যকার ও প্রশিক্ষক কাজল সুর। শ্রোতা বন্ধুদের অসম্ভব ভালো লাগা ও ভালোবাসার টানেই অনেকগুলো পর্ব তিনি আমাদের সঙ্গে ছিলেন। আজ অন্তিম পর্ব। আসুন এখন আমরা বিশিষ্ট বাচিক শিল্পী কাজল সুরের কাছে শুনে নিই তাঁর আলোচ্য বিষয়। ওহে অন্তরতম, মিটেছে কি তব সকল ইতিহাস? আসি অন্তরে মম, দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়েছি তোমায়। নিঠুর পীড়ানি নিঙাড়ি বক্ষ দলিত দ্রাক্ষা সম। কত যে বরণ, কত যে গন্ধ, কত যে রাগিনী, কত যে ছন্দ, গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন বাসর শয়ন তব। গলায় গলায় বাসনার সোনা, প্রতিদিন আমি করেছি রচনা। তোমার ক্ষণিক খেলার লাগিয়া মূরতি নিত্য নব। আপনি বলিয়া লয়েছিলে মোরে, না জানি কিসের আসে। লেগেছে কি ভালো হে জীবননাথ, আমার রজনী, আমার প্রভাত, আমার নর্ম, আমার কর্ম তোমার বিজনবাসী। বর্ষা শরতে, বসন্তে শীতে ধ্বনি আছে হিয়া যত সঙ্গীতে। শুনেছ কি তাহা একেলা বসিয়া আপন সিংহাসনে? মানস কুসুম তুলি অঞ্চলে, গেঁথেছ কি মালা, পরেছ কি গলে? আপনার মনে করেছ ভ্রমণ মম যৌবন বনে। কি দেখিছ মধু মরম মাঝারে, রাখিয়া নয়ন দুটি? করেছ কি ক্ষমা যতেক আমার স্খলন পতন ত্রুটি? পূজাহীন দিন, সেবাহীন রাত, কতবার বার ফিরে গেছে নাথ। অর্ঘ্য কুসুম ঝরে পড়ে গেছে বিজন বিপিনে ফুটি। যে সুরে বাঁধিলে বীণার তার, নামিয়া নামিয়া গেছে বার বার। হে কবি, তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি? তোমার কাননে সেচিবারে গিয়া ঘুমায় পড়েছি ছায়ায় পড়িয়া। সন্ধ্যাবেলায় নয়ন ভরিয়া
এনেছি অশ্রু বাড়ি। এখন কি শেষ হয়েছে প্রাণেশ? যা কিছু আছিল মোর, যত শোভা, যত গান, যত প্রাণ, জাগরণ, ঘুমঘোর, শিথিল হয়েছে বাহুবন্ধন। মদিরাবিহীন মম চুম্বন, জীবনকুঞ্জ অভিসার নিশা, আজি কি হয়েছে ভোর। ভেঙে দাও তবে আজিকার সভা, আনো নবরূপ, আনো নব শোভা, নূতন করিয়া লহ আর বার, চিরপুরাতন মোরে নূতন বিবাহে বাঁধিবে আমায় নবীন জীবন ডোরে। এটি চিত্রা কাব্যগ্রন্থের কবিতা জীবন দেবতা। জীবন দেবতা কবির অন্তরের অন্তরতম। রবীন্দ্রনাথ এক সময় তাঁর জীবন দেবতার পরিচয় দিতে গিয়ে বলেছেন, এই যে কবি, যিনি আমার সমস্ত ভালো মন্দ, আমার সমস্ত অনুকূল ও প্রতিকূল উপকরণ লইয়া আমার জীবনকে রচনা করিয়া চলিয়াছেন, তাহাকেই আমার কাব্যে আমি জীবন দেবতা নাম দিয়াছি। কবির জীবনের পাশাপাশি অবস্থিত এ আর এক মহাজীবন। কবি দৃঢ় বিশ্বাসী ছিলেন যে জন্ম জন্মান্তরের ভিতর দিয়ে ইনি কবির সমগ্র জীবনকে এক সূত্রে গেঁথে তুলেছেন। এ প্রসঙ্গে অবশ্য কবি প্রবাসী পত্রিকায় লিখেও ছিলেন, সে লোকটি যেমনি ঘোমটা তুলিয়া ফেলিল অমনি দেখিলাম আমাদের সেই চিরকালের সঙ্গীটি একটুখানি ভয় দেখাইয়া আরও যেন অধিকতর ভালোবাসার সঙ্গে কাছে টানিয়া লইল। কি অপূর্ব কথা! প্রত্যেক মানুষের মতো আবৃত্তিকারের কিন্তু একটা ভাষা আছে। সেই ভাষা হচ্ছে নিজস্ব ভাষা। ভালো আবৃত্তিকার হতে গেলে প্রথমে জানতে হবে যে তাকে কি কি বিষয়ের ওপর ভাবতে হবে, অনুশীলন করতে হবে। সেই কথাগুলো, বিষয়গুলো আমি এর আগে বিভিন্ন এপিসোডে আলোচনা করেছি, কিন্তু তবু এই শেষ অধ্যায়ে আমি সেগুলো আরেকবার স্মরণ করিয়ে দিতে চাই। যেমন কি না, শ্রোতার পক্ষে সহনীয় কণ্ঠস্বরের প্রয়োজনীয়তা যেটা আছে সে বিষয়ে বলতে গেলে কণ্ঠস্বর নিয়ে কিন্তু কিছু কথা বলার আছে। কণ্ঠস্বর ওঠানো নামানোর প্রক্রিয়া, এটা কিন্তু একজন আবৃত্তিকারকে আয়ত্ত করতে হবে। অনেকে দেখা যায় খালি বেস ভয়েসেই কথা বলেন, কারণ মাইক্রোফোনে সেটা শুনতে ভাল লাগে। কিন্তু যদি একটা কমপ্লিট অনুষ্ঠান আমি করতে যাই যেখানে 10-12টা কবিতা বলতে হচ্ছে, খালি ওই ভয়েসে কবিতা বললে যেটা দাঁড়াবে, শ্রোতাদের আসন কিন্তু খালি হয়ে যাবে। তার কারণ একটাই, যে সেখানে কবিতাগুলোর ভেতরে যে অর্থ রয়েছে তা পরিষ্কার হবে না, কারণ যিনি আবৃত্তি করছেন তার কণ্ঠে কোনো মডুলেশন নেই। একটা কবিতার শব্দ এবং অর্থ অনুযায়ী কণ্ঠের উত্থান পতন হয়, অর্থাৎ মডুলেশনটা তৈরি হয়। আমি একবার ওঠাবো আর নামাবো এটাই কিন্তু পদ্ধতি নয়। কথা বলার সময় কণ্ঠস্বর সারাক্ষণ একই জায়গায় ঘোরাফেরা করে, তাদের কণ্ঠস্বরে মডুলেশন আনবার জন্যে অনেক কিন্তু ব্যবস্থা আছে। যাদের কণ্ঠস্বর একরোখা, কথা বলার সময় কণ্ঠস্বর সারাক্ষণ একই জায়গায় ঘোরাফেরা করে, তাদের কিন্তু কণ্ঠস্বরকে ঠিকঠাক করার জন্যে, অর্থাৎ মডুলেশন আনার জন্যে ব্যবস্থা করতে হবে, নানান পদ্ধতিতে প্র্যাকটিস করতে হবে এবং তাকে খেয়াল রাখতে হবে যে কণ্ঠস্বর ওপরের দিকে কতটা উঠছে এবং নিচের দিকে কতটা নামছে, তাকে জানতে হবে সেটা। আবৃত্তির প্রয়োজনে কণ্ঠস্বর উঁচুতে তুলতে কিংবা নিচে নামাতে তখন আর কোনো অসুবিধে তার হবে না। উচ্চাবচতা কণ্ঠায়ত্ত হলেই গলায় সচলতা আসবে, তবে গলায় সজীবতা আনার জন্যে
প্রয়াসটা কিন্তু চালাতে হবে এবং মনে মনে শপথ করতে হবে যে বিবাহ বিচ্ছেদ, বন্যা, প্রাকৃতিক বিপর্যয়, এই সমস্ততে আমরা যতই দিশেহারা হই না কেন, কিংবা কোনো রোগ পৃথিবীকে আক্রমণ করলো, সেই সময় আমরা আবৃত্তি করছি এবং তার প্রভাব পড়ছে, তা কিন্তু যেন না হয়। কণ্ঠস্বরে তার প্রভাব পড়লে চলবে না। কণ্ঠস্বর কিন্তু সবসময় চনমনে, সজীব, সতেজ, এটা কণ্ঠস্বর যেন থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। যেটা সবচেয়ে জরুরি সেটা হলো আমরা যা কিছু পড়ি, সেই উপন্যাস হোক, গল্প হোক, নাটকের সংলাপ হোক কিংবা কবিতা হোক, সেটা কিন্তু জোরে জোরে পড়তে হবে। ইংরেজিতে একটা কথা আছে, হোয়েনেভার ইউ ওপেন ইউর মাউথ টু স্পিক, রিমেম্বার টু ওপেন ইউর মাউথ। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। মুখ খুলে কথা বলতে হবে, চিবিয়ে চিবিয়ে, জড়িয়ে জড়িয়ে, বেস ভয়েসে, নাভির স্বরে কথা বললে সেটা একটা রোগে দাঁড়াবে। আরও যে সমস্ত ত্রুটি বিচ্যুতি থাকার জন্য আমাদের আবৃত্তি শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করতে পারে না, সেগুলির মধ্যে আরেকটি ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে সময় মতো নিঃশ্বাস না ছাড়া এবং প্রশ্বাস না নেওয়া। এই প্রক্রিয়াকে চলতি কথায় আমরা বলি দম ছাড়া বা ফেলা এবং দম নেওয়া। এই ত্রুটি কাটিয়ে উঠতে হলে কোনো বাক্য বলতে শুরু করার পূর্ব মুহূর্তেই প্রশ্বাসের সঙ্গে অনেকটা বাতাস গভীরভাবে টেনে নিতে হবে। তারপর বাক্যটি শেষ না হওয়া পর্যন্ত ফুসফুসে জমিয়ে রাখা সেই বাতাস একটু একটু করে ছেড়ে দিতে হবে। অর্থাৎ কিনা খুব ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে হবে। বাক্যটা যদি খুব বড় হয়, একদমে সেটা যদি উচ্চারণ করা সম্ভব নাও হয়, তাহলে বাক্যটিকে অর্থবোধক বাক্যাংশে ভাগ করে ফেলতে হবে, নিয়ে অল্প একটু দম চুরি করেও নিয়ে নিতে হবে। এই সমস্ত কিছু কিন্তু সম্ভব অনুশীলনের দ্বারা, এই প্র্যাকটিসটার দ্বারা। অর্থাৎ একজন আবৃত্তি শিল্পীকে কিন্তু সবসময় চর্চায় থাকতে হবে। আমি স্টেজে গিয়ে বাজিমাত করে দেব, এটা হয় না। একজন সঙ্গীত শিল্পীকে যেমন নিরন্তর চর্চায় থাকতে হয়, তারপরে তিনি মঞ্চে ওঠেন, আবৃত্তি শিল্পীকেও সেটা করতে হবে। আরেকটা কথা বলি, আবৃত্তিকারের কিন্তু একটা নিজস্ব ভাষা আছে। তার মধ্যে কী কী থাকে? প্রথমত থাকে তার ব্যক্তিগত বাচন ইন্দ্রিয় সমূহের গঠন বৈশিষ্ট্য, এটা কিন্তু থাকে। আমরা লক্ষ্য করি একজন বাঁকুড়া বা মেদিনীপুরবাসী মানুষের কথা বলার সুরে, উচ্চারণে কিন্তু একটা আঞ্চলিকতার প্রভাব থাকে। আবার সেই মানুষটাই যদি দীর্ঘদিন বাস করেন এমন এক পরিবারে, এমন একটা স্থানে, তাহলে কিন্তু তার সেই আঞ্চলিকতার প্রভাব তার কথার মধ্যে অনেকটা কেটে যাবে। একজন মানুষ শিক্ষার দরুন এক উন্নত ভাষা রুচির দিকে এগিয়ে যেতে পারেন, ফলে তার কথা বলার কিংবা ভাষার সুর ও উচ্চারণের দিকে তিনি অনেকটা এগিয়ে যেতে পারেন, সঠিক উচ্চারণের দিকে। এবং বলা বাহুল্য, আবৃত্তি করতে গেলে উপযুক্ত শিক্ষকের কাছে তার উচ্চারণের ত্রুটি ও আঞ্চলিকতা দোষ কাটিয়ে ওঠার অনুশীলন করতেই হবে। কারণ প্রকৃত যিনি শিক্ষক, আমি প্রকৃত কথাটার উপর জোর দিলাম, তিনি কিন্তু একজন প্রকৃত শ্রোতা। তিনি তো ভুলগুলো ধরিয়ে দেবেন, এটা কিন্তু মনে রাখতে হবে। কোনো একজনের খুব দ্রুত কথা বলার অভ্যেস আছে, হয়তো তার নিজে অঞ্চলে থাকেন, সেটাই সেখানকার প্র্যাকটিস। প্রথম আবৃত্তি করতে এলে তাকে যখন রবীন্দ্রনাথের কোনো গদ্য বা কবিতা মুখস্থ করে বলতে বলা হবে, তিনি আলাপচারিতায় স্বাদযুক্ত গদ্য বা ধ্বনি ঝঙ্কারময় কবিতা সবই সেরকম তরবর করে বলে যেতে পারে। আর যার কথা বলায় তেমন কোনো দোষ নেই, বেশ সংযত, স্পষ্ট, শুদ্ধ উচ্চারণে বলতে পারেন বাংলা, তিনি ওই গদ্য বা কবিতা বললে শুনতে বেশ ভালো লাগবে। এটা কিন্তু ঘটনা। একজন তন্নিষ্ঠ আবৃত্তিকার যখন রবীন্দ্রনাথের পরপর কবিতাগুলো পড়তে থাকেন, অর্থাৎ ধ্বনি ঝঙ্কার, বাক্যের সুর, ঝোঁক, অভিব্যক্তি, এই সমস্ত সব কিছু স্বাদ শ্রোতারা কিন্তু আন্দাজ করতে পারবেন। এটা কিন্তু ঘটনা। এভাবেই আবৃত্তি করতে গিয়ে নিজস্ব ভাষা স্বভাবের অবস্থান থেকে সরে যেতে হয় আবৃত্তিকারকে। এই অর্থেই বলা হয় আবৃত্তি পরিশীলিত করে মানুষের মুখের ভাষাকে।
কিন্তু আমরা ঠিক পরিশীলিত বলবো না, বলবো আবৃত্তি আমাদের সমৃদ্ধ করে আমাদের ভাষাকে। কবিতা থেকে কবিতান্তরে, কবি থেকে কবিতে ভিন্ন ভিন্ন ভাষার আদলকে রূপ দিতে দিতে ক্রমশ নমনীয় হয়ে উঠতে থাকে আবৃত্তিকারের নিজস্ব বাচন স্বভাব। সচেতন একজন আবৃত্তি শিল্পীর কাছে স্বভাষার এই রূপ রূপান্তর আবৃত্তি করার অন্যতম আনন্দ। আর তার মধ্যে কিন্তু আরেকটি জিনিস লুকিয়ে থাকে, সেটাকে বলা হয় রস। রসটা আমি এর আগে আলোচনা করিনি এপিসোডগুলোয়, সেটা বলি। রস মানুষের মনে যে নানাবিধ আবেগ বা ভাব থাকে তা থেকেই রসের উৎপত্তি হয়। অর্থাৎ রস কাকে বলে? রস, একটু আগে বললাম যে মানুষের মনে যে আবেগ, যে ভাব, সেখান থেকেই কিন্তু উঠে আসছে রস। রসের অর্থ হচ্ছে এক ধরনের আস্বাদনের বিষয়। শিল্প সাহিত্যের ক্ষেত্রে এই আস্বাদন অর্থাৎ স্বাদ গ্রহণ করা নয়। এটা তো জিভে স্বাদ নিচ্ছি না, এটাকে অনুভব করতে হবে। মানুষের আবেগের বিভিন্ন অবস্থাকে রস বলে। ভাব কাকে বলে? ভাব বলতে মানব মনের চিত্র বৃত্তিকে বোঝায়। মানব মনের যে চিত্ত বৃত্তি, সেটাকে ভাব বলে। মানুষের মনে প্রতিনিয়ত কিন্তু এই ভাবের খেলা চলতে থাকে, কোনোটা দীর্ঘস্থায়ী, কোনোটা ক্ষণস্থায়ী। আসলে ভাব হচ্ছে এক ধরনের আবেগ বা ইমোশন, আর এই ভাব থেকে রসের উৎপত্তি হয়। একজন আবৃত্তিকারকে আবৃত্তি করার আগে কবিতার মূল ভাব জেনে নিতে হয়। কবিতাটি কোন রসে সিক্ত তা জেনে, অর্থাৎ বারবার কবিতাটা পড়লেই সেটা বোঝা যায়। এবং তারপর কবিতাটির বাচিক শৈলী আবৃত্তিকারকে নির্মাণ করতে হবে। 9টা স্থানীয় ভাব রূপান্তরিত হয়ে রসে পরিণত হয়। সাধারণত আমরা এটা দেখেছি। আমরা বলতে পারি রস 9 প্রকার: শৃঙ্গার রস, বীর রস, রৌদ্র রস, হাস্যরস, করুণ রস, ভয়ানক রস, বিভৎস রস, অদ্ভুত রস, শান্ত রস। শৃঙ্গার রস কাকে বলে? স্থায়ী ভাব রতি থেকেই শৃঙ্গার রসের উৎপত্তি। অর্থাৎ নরনারীর অনুরাগের সম্পর্ককেই রতি হিসাবে আখ্যায়িত করা হয়। নরনারীর প্রেম ও প্রেমের বিরহের ভাব থেকে শৃঙ্গার রসের সৃষ্টি হয়। যে কবিতা প্রেম বা বিরহের কথা থাকে, কিংবা প্রেমের দেহজ রূপের কথা থাকে, তাকে শৃঙ্গার রসের কবিতা বলে। একটা উদাহরণ দিই। আদর দেব বলে যখন মুখ বাড়িয়ে দিলাম, মুখ ফিরিয়ে নিলে, তবে কেন অমন করে ঠোঁট রাঙিয়েছিলে? এবারে আসি বীর রসের কথায়। বীর রসের ভাবটা হচ্ছে একটা উৎসাহ থেকে আসে। কোনো সংগ্রামের জন্য মানুষের মনে যে উৎসাহ জন্মায় সেটাকেই বলে বীর রস। বলো বীর, বলো উন্নত মামুষীর, শির নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রির। বীর রস। রৌদ্র রস, স্থায়ী রস, ক্রোধ থেকে রৌদ্র রসের উৎপত্তি। সীমাহীন অন্যায়, অবিচার, অনাচার যে বা যারা করে তাদের প্রতি ক্ষোভের যে বহিঃপ্রকাশ ঘটে সেটাকেই রৌদ্র রস বলে। যেমন অবশেষে যথাক্রমে খাবো গাছপালা, নদীনালা, গ্রামগঞ্জ, ফুটপাত, নর্দমার জলের প্রপাত, চলাচলকারী পথচারী, নিতম্ব প্রধান নারী, উড্ডীন পতাকা সহ খাদ্যমন্ত্রী ও মন্ত্রীর গাড়ি। আমার ক্ষুধার কাছে কিছুই খেলনা নয় আজ, ভাত দে হারাম জাদা, তা না হলে মানচিত্র খাবো। আর হাস্যরস, কৌতুকপূর্ণ কোনো কাজ বা বাক্য থেকে কিন্তু এই হাস্যরসের উৎপত্তি। ক বললে কলা বোঝায়, কেউ তো বোঝে কামান। জ বললে জ্বালা বোঝায়, কেউ তো বোঝে জামান। দ বললে দইও বোঝায়, কেউ তো বোঝে দাদা। গ বললে গুরু বোঝায়, কেউ তো বোঝে গাধা। আর করুণ রস, স্থায়ী ভাব থেকে করুণ রসের সৃষ্টি। মানুষের জীবনে দুঃখ, কষ্ট, ঘাত প্রতিঘাত, যন্ত্রণা ক্লিষ্ট জীবন সংগ্রাম, শোকাচ্ছন্ন অনুষঙ্গ, এগুলি করুণ রসে সিক্ত হয়ে যায়। এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে,
30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে, এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাই তো বুক। এই কবিতাটা নিশ্চয়ই আপনারা জানেন, জসিমউদ্দিনের লেখা। কবিতার নাম কবর। আর ভয়ানক রস হচ্ছে, তার উৎস হচ্ছে কিন্তু ভয় থেকে। বাঁশ বনে বসি ডাকে কান কুয়ো রাতের আঁধারে ঠেলি, বাদুর পাখার বাতাসেতে পড়ে সুপারির বন হেলি। চলে বুনো পথে জোনাকি মেয়েরা কুয়াশা কাফন ধরি, দুচ্ছাই কিবা শঙ্কায় মার পরাণ উঠেছে ভরি। জসিমউদ্দিনের লেখা। আর বীভৎস রস, কোনো ঘৃণা বা অরুচিকর বিষয় দেখলে শুনলে আমাদের মনে কিন্তু ঘৃণার ভাব জন্মে এবং তার থেকেই কিন্তু বীভৎস রস সৃষ্টি হয়। গুম হয়ে যাওয়া লাশ সকল প্রতিশোধ নেবে, ভোরবেলা দাঁতের মাজন হাতে ঢুকবে বাথরুমে, সেখানে লাশ। তোমাদের ভোর 7:30টার ডিমের অমলেটে লাশের দুর্গন্ধ, তোমাদের পানির গ্লাসে লাশের দুর্গন্ধ, তোমাদের চায়ের কাপে গলিত নষ্ট মৃতদেহের রক্ত। আর অদ্ভুত রস, স্থায়ী ভাব বিস্ময় থেকে অদ্ভুত রসের সৃষ্টি। অদেখা অজানা অদ্ভুত কিছু আমাদের মনোযোগের আওতায় এলে আমাদের মনে বিস্ময় বোধ জাগ্রত হয়ে, অর্থাৎ সাহিত্যে যা কিছু আমাদের বোধের জগতে বিস্ময় নিয়ে হাজির হয় তাকে বলে অদ্ভুত রস। অদ্ভুত আধার এক এসেছে পৃথিবীতে আজ, যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা, যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই। পৃথিবীর অচল আজ তাদের পরামর্শ ছাড়া। আর শান্তরস, প্রশান্তির ভাব থেকে শান্তরসের উৎপত্তি। অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়, আরও এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে, আমাদের ক্লান্ত করে, ক্লান্ত ক্লান্ত করে। আমরা অল্প করে এই সমস্ত কিছু আলোচনা করলাম, কিন্তু একটি দীর্ঘ আলোচনা বাকি রয়ে গেল। সেই আলোচনাটার নাম হচ্ছে ছন্দ। ছন্দর আলোচনা অবশ্য 5টা পর্বেও শেষ হবে কি না সন্দেহ। ছন্দর কথায় রবীন্দ্রনাথ ঠাকুর যেটা বলেছেন, আমরা কথায় বলে থাকি কথাকে ছন্দে বাঁধব, কিন্তু এ কেবল বাহিরে বাঁধন, অন্তরে মুক্তি। কথাকে তার জাত ধর্ম থেকে মুক্তি দেবার জন্যেই ছন্দ। সেটারে তার বাঁধা থাকে বটে, কিন্তু তার থেকে সুর পায় ছাড়া। ছন্দ হচ্ছে সেই তার বাঁধার সেতার, কথার অন্তরের সুরকে সে ছাড়া দিতে থাকে। কথাকে বেগ দিয়ে আমাদের চিত্তের সামগ্রী করে তোলবার জন্য ছন্দের দরকার। এই ছন্দের বাহন যুগে কথা যে দ্রুত আমাদের চিত্তে প্রবেশ করে তা নয়, স্পন্দনে নিজে স্পন্দন যোগ করে দেয়। রবীন্দ্রনাথ কিন্তু এটা বলে গেছে। স্বরবৃত্ত বা দরবৃত্ত বা শ্বাসাঘাত প্রধান ছন্দ, মাত্রাবৃত্ত বা কলাবৃত্ত বা ধ্বনি প্রধান ছন্দ, অক্ষরবৃত্ত বা মিশ্রবৃত্ত বা মিশ্র কলাবৃত্ত বা তান প্রধান ছন্দ। প্রথমটি স্বরবৃত্ত দ্রুতলয়, মাত্রাবৃত্ত মধ্যলয়, আর অক্ষরবৃত্ত বা তান প্রধান ছন্দ ধীর লয়। এই ছান্দসিক প্রবোধচন্দ্র সেনের কথা বলি। প্রথমে 3 রীতির ছন্দের নামকরণ করেছিলেন তিনি, স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত। পরবর্তীকালে তিনিই কিন্তু আবার নতুন নামকরণ করেছিলেন, যথাক্রমে দরবৃত্ত, কলাবৃত্ত, মিশ্রবৃত্ত। আর ছান্দসিক অমূল্যধন মুখোপাধ্যায় নামকরণ করেন যথাক্রমে শ্বাসাঘাত প্রধান, ধ্বনি প্রধান, তান প্রধান। আর বর্তমানে উপরোক্ত সব ধরনের নামই সুপ্রচলিত এবং ব্যবহৃত। ছন্দের একটা সুন্দর বই আমরা পড়েছিলাম এবং পড়ে থাকি আমাদের ছান্দসিক পবিত্র সরকারের বেশ কিছু বই থেকে।
আর তারপরে আমরা পেয়েছিলাম সদ্য প্রয়াত হয়েছেন, অকাল প্রয়াণ বলা যায়, আমাদের বন্ধু ভাস্করজ্যোতি সেনগুপ্তের একটি বই ছন্দ ও আবৃত্তি। যদিও তার আরেকটি বই রয়েছে বাংলা উচ্চারণ রীতি। যেখানে যেখানে আমি বিভিন্ন জায়গায় ওয়ার্কশপ করতে গেছি, পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে কিংবা ত্রিপুরায়, যে কোনো জায়গায়, আমি কিন্তু ভাস্করজ্যোতি সেনগুপ্তকে সঙ্গে নিয়ে যেতাম। তার খুব একটা পাবলিসিটি ছিল না, তাই অনেকে হয়তো তাকে ততটা সেই জায়গায় বসাতে পারেনি, কিন্তু আমি লক্ষ্য করেছিলাম তার মধ্যে আগুন আছে। আমরা তাকে হারিয়েছি, কিন্তু যেখানে যেখানে তাকে নিয়ে গেছি, তিনি আমার সঙ্গে ওয়ার্কশপে অংশগ্রহণ করেছেন। ছন্দ এবং বাংলা উচ্চারণ রীতি নিয়ে তিনি বলেছেন, সেখানে আমরা মুগ্ধ হয়ে শুনেছি। যেমন পবিত্র সরকারের সঙ্গে আমি বহু জায়গায় গেছি পশ্চিমবঙ্গের ওয়ার্কশপ করতে। পবিত্র সরকার যখন আমার আগে ছন্দ এবং উচ্চারণ রীতি নিয়ে বলতেন, সাধারণ শিক্ষার্থীদের মতো হাঁ করে দিনের পর দিন তার সেই কথাগুলো আমরা শুনেছি। আমরা শুনেছি উৎপল কুণ্ডুর কথা, যিনি উচ্চারণ ছন্দ নিয়ে দীর্ঘ বক্তৃতা বিভিন্ন জায়গায় দিয়েছেন। এই সেদিনও একটা ওয়ার্কশপ আমরা একসাথে করেছিলাম, সেখানে উৎপল কুণ্ডু উপস্থিত ছিলেন। তাকে শ্রোতারা তো ছাড়তে চাইছিলেন না, আমিও ছাড়তে চাইছিলাম না। আজকের বলাটা অনেক দীর্ঘ হয়ে গেল, কারণ এটা শেষ বক্তব্য এই পর্বের অধুনা আবৃত্তির। পরে সুযোগ হলে আপনাদের সঙ্গে আবার আসব। আমি এই পর্বে রবীন্দ্রনাথের কথা বলেছি, দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের কথা বলেছি, উৎপল কুণ্ডুর কথা বলেছি, ওপার বাংলার আবৃত্তি শিল্পী, ওপার বাংলা কেন দুই বাংলারই, মোস্তাক খন্দকারের কথা শুনিয়েছি আপনাদের, ভাস্করজ্যোতি সেনগুপ্তের কথা বলেছি। এগুলো আপনাদের সামনে আমি উচ্চারণ করেছি। আমি যেমন এগুলো নিজেও পড়ি, আমার অনুরোধ যারা আবৃত্তি নিয়ে আগামী দিনে উঠে আসছেন তারাও এদের লেখাগুলো পড়বেন, এই অনুরোধ। সকলে ভালো থাকবেন, এটুকুই আমার কামনা। আপনি শুনছেন পেখম রেডিও কলকাতা। পেখম রেডিও মানেই সম্পূর্ণ সাংস্কৃতিক মনোরঞ্জন। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। আবার আমরা ফিরে আসব খুব তাড়াতাড়ি। সঙ্গে থাকুন, শুনতে থাকুন পেখম রেডিও।